আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। আজকে একটি অডিও বুক নিয়ে এলাম মানিক বন্দ্যোপাধ্যায়ের অন্যতম নিরীক্ষাধর্মী রাজনৈতিক উপন্যাস চিহ্ন। চিহ্ন উপন্যাসে অনেকগুলো চরিত্রের সন্নিবেশ ঘটেছে, কিন্তু কোনো চরিত্রই প্রধান হয়ে ওঠেনি, কারণ এটি হলো রাজনৈতিক উপন্যাস, আত্মচেতনামূলক রাজনৈতিক উপন্যাস। এখানে গণজাগরণের চেতনা এবং স্বাধীনতাকামী মানুষের যে সংগ্রাম, আন্দোলন, তাদের ভিতরের যে আত্মচেতনা, সেটাকেই মূল ফোকাস করা হয়েছে। আজকে এই উপন্যাসটি আমি পাঠ করব, পরবর্তীতে টপিকস ধরে ধরে আমি উপন্যাসটি আলোচনা করব। উপন্যাসের মধ্যেও আমি চেষ্টা করব কিছু লাইন ধরে ধরে আলোচনা করার। শুরু করছি। প্রাণ ধুকপুক করে না গণেশের, বিস্ময় আর উত্তেজনা অভিভূত করে রাখে তাকে। আতঙ্কে দিশেহারা হয়ে পড়তে বুঝি খেয়ালও হয় না তার। 20-22 বছর বয়সের জীবনে এমন কাণ্ড সে চোখে দেখেনি, মনেও ভাবেনি। এত বিরাট, এমন মারাত্মক ঘটনা এত মানুষকে নিয়ে এ তার ধারণায় আসে না, বোধগম্য হয় না। তবু সবই যেন সে বুঝতে পারছে, অনুভব করছে। এমনিভাবে চেতনাকে তার গ্রাস করে ফেলেছে রাজপথের জনতা আর পুলিশের কাণ্ড। সেই যেন ভিড় হয়ে গেছে নিজে। ভিড়ে সে আটকা পড়েনি। বন্ধ দোকানটার কোণে যেখানে সে দাঁড়িয়েছে, যেখান থেকে পাশের সরু গলিটার মধ্যে সহজেই ঢুকে পড়তে পারে যখন ইচ্ছে হবে তার এখান থেকে সরে যেতে। কিন্তু যাবে কি? সে বাধা পড়ে গেছে আপনি। জনতার গর্জনে, গুলির আওয়াজে বুকের আলোড়ন উঠছে, চঞ্চল হয়ে উঠছে তার শিরার রক্ত। ভয় ভাবনা চাপা পড়ে গেছে আড়ালে। ভয়ে নয়, নিজেকে বাঁচাবার হিসাব কষে নয়, হাঙ্গামা থেকে তফাতে সরে যেতে হয়, এই অভ্যস্ত ধারণাটি শুধু একটু তাগিদ দিচ্ছে পালিয়ে যাবার। কিন্তু সে জলতাগিদ। হাঙ্গামা যে এমন অনড়, অটল, ধীর স্থির হয়, বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষে মানুষ এদিক ওদিক ছোটাছুটি করে না, এ তার ধারণায় আসে না। এ কেমন গণ্ডগোল যেখান থেকে কেউ পালায় না। তাই চলে যাবার কথা মনে হয়, তার পা কিন্তু অচল। কেউ না পালালে সে পালাবে কেমন করে? তাছাড়া মনে তার তীব্র অসন্তোষ, গভীর কৌতূহল। এমন অঘটন ঘটছে কেন? থেমে থাকছে কেন তার গায়ের পাশের হলদি নদীতে পূর্ণিমার কোটালের জোয়ার? 1.5 ক্রোশ তফাতের সমুদ্র থেকে উন্মত্ত কোলাহলে ছুটে আসছে যে মানুষ, সমান উঁচু জলের তোড়, তা তো থামে না। কিছু তো ঠেকাতে পারে না তাকে। কত পূর্ণিমা তিথিতে অনেক রাতে সে চুপি চুপি ঝাঁপ খুলে বেরিয়ে গেছে ঘর থেকে, মা বাবাকে না জাগিয়ে। দাঁড়িয়ে থেকেছে ভাটার মরা নদীর ধারে কোটালের জোয়ারের রোমাঞ্চকর আবির্ভাবের জন্য। দিনে ভাটার নদীর কাদায় শুয়ে কত কুমির রোদ পোহায়। দেখে মনে হয় কত যেন নিরীহ ভালো মানুষ জীব। অল্প জলে হঠাৎ তীরের মতো কি যে তীব্র বেগে জলকে লম্বা রেখায় কেটে হাঙ্গর গিয়ে শিকার ধরে। কাদা জলে লাফায় কত অদ্ভুত রকমের মাছ। কেমন তখন বিষণ্ণ হয়ে যায় গণেশের মন। আহা, দুঃখী নদী গো, হাঙ্গর কুমির মাছ মিলে কত জীব। তবু যেন জীবনের স্পন্দন নেই। ডাইনে বায়ে যতদূর তাকাও ততদূর তক। এই নদীতে প্রাণ আসবে। স্বয়ং পাগলা শিব ঠাকুর যেন আসছেন নাচতে নাচতে, বিশ্ব ব্রহ্মাণ্ড কাঁপিয়ে সাদা ফেনার মুকুট পরে। তেমনিভাবে আসবে প্রাণের জোয়ার। গণেশের প্রাণেও আনন্দ এত যা মাপা যায় না। গণেশ একজন সাধারণ মানুষ, যে একটি দোকানে কর্মচারীর কাজ করে। যখন সে বাসায় ফিরছিল তখন সে পথেই এই গণজাগরণ দেখে থেমে যায় এবং তারও মনে হয় যে তারও এই আন্দোলনে সামিল হওয়া দরকার। এজন্য পালানোর সুযোগ থাকা সত্ত্বেও সে পালায় না। এই গণজাগরণের জোয়ারকে গণেশ নদীর জোয়ারের সাথে তুলনা করে। তার বাড়ির পাশে যে নদী রয়েছে, হলদি নদী, সেই নদীতে যে পূর্ণিমার কোটালের জোয়ার আসে,
তার সাথে সে এই মানুষের জোয়ারকে তুলনা করেছে এবং তার মনে হয় নদীতে যেমন হিংস্র প্রাণীগুলো থাকে, যেমন হাঙ্গর, কুমির, সেরকমভাবে আমাদের সমাজে যে সরকার ব্যবস্থায় যে হাঙর কুমির শ্রেণীর মানুষগুলো রয়েছে তারা একদিন ধ্বংস হবে এবং এই ধ্বংসের পর একদিন জোয়ার আসবে। এখানে জোয়ার বলতে তিনি স্বাধীনতাকে বুঝিয়েছেন এবং এইটা ভেবে একদিন যে স্বাধীন হবে, দেশ স্বাধীন হবে, মানুষ অধিকার পাবে, গণেশের প্রাণেও আনন্দ আসে এবং এত আনন্দ যা মাপা যায় না। সেই অভ্যস্ত পরিচিত অতি ভয়ানক অতি উন্মাদনায় কোটালের জোয়ার যদি বা মনে ধেয়ে এলো গর্জন করে, গা ছেড়ে আসবার এতদিন পরে শহরের সে জোয়ার থেমে গেল, বসে পড়ল ফুটপাতের পিচের পথে। এ কেমন গতিহীন গর্জন, সাদা ফেনার বদলে এ কেমন কালো চুলের ঢেউ। এতদিন পর গণেশ যোগ দিয়েছিল গণ জোয়ারে, কিন্তু সে জোয়ার থেমে গেল। তাকে বসে পড়তে হয়েছিল ফুটপাতের পিছে, কারণ তার গুলি লেগেছিল। এখানে মানুষের জোয়ারকে সমুদ্রের ফেনার সাথে তুলনা করা হয়েছে। সমুদ্রের ফেনা হয় সাদা, কিন্তু মানুষের জোয়ারে শুধু কালো চুলগুলো দেখা যাচ্ছিল। গুলি লেগেছে নাকি, না লাঠি? ওসমান জিজ্ঞেস করে গণেশকে, দ্বিধা সংশয় সুরে, গভীর সমবেদনায়। দোকানের কোণে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে ছেলেটা। ঠিক কোথা থেকে রক্ত বেরিয়ে ভিজিয়ে লাল করে দিচ্ছে গায়ের ময়লা ছেঁড়া ফতুয়াটা ঠিক বোঝা যায় না। গুলি যদি লেগেই থাকে, যেখানেই লেগে থাক, দাঁড়িয়ে আছে কি করে ছেলেটা? ফতুয়ার বুকের দিকটা যখন চুপসে যাচ্ছে রক্তে, চোখের চাউনিটা অদ্ভুত। মরা মানুষ যেন বেঁচে উঠে তাকিয়ে আছে বিয়োবলের মতো। কুলি মজুরি সম্ভবত করে, মোটটা নামিয়ে রেখেছে। আহ, কি জানি বাবু। অত্যন্ত ক্রুদ্ধ শোনায় গণেশের গলা। এরা এগোবে না বাবু? বাবু খচ করে একটু আঁচড় লাগে ওসমানের বুকে। কালি ঝুলি মাখা এই হাফ শার্ট পরনে, রংচট্টা সুতো ওঠা নীল প্যান্ট, পায়ে জুতো নেই, দাড়ি কামায়নি 7 দিন। তবু তাকে বাবু বলে ছেলেটা, ঘৃণ্য বাবু বলে গাল দেয়। ট্রামের কাজ ছেড়ে দেবার চলতি আফসোসটা আরেকবার নাড়া খায় ওসমানের। এ আফসোস তেজি হয়েছে ওসমানের গত ধর্মঘটের সাফল্যের পর। ট্রামের সেকেন্ড ক্লাসেও কেউ কোনোদিন তাকে বাবু বলে অপমান করেনি। গণেশের গুলি লেগেছে সে মৃত্যু শয্যায়। মৃত্যুর মুহূর্তেও সে তার মৃত্যুর যন্ত্রণাকে উপভোগ করছে না, মৃত্যুর যন্ত্রণা তাকে ঘিরে ধরছে না। মৃত্যুর যন্ত্রণার চেয়েও তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে গণজোয়ার এগিয়ে যাবে কিনা, তারা সামনে এগোতে পারবে কিনা। এজন্য তার পাশে থাকা ওসমানকে সে প্রশ্ন করে এবং ওসমান চরিত্রের মাধ্যমে আমরা দেখতে পারি ওসমান এমনই একটি চরিত্র যে বাবু শ্রেণীদেরকে ঘৃণা করে, তাই বাবু সম্বোধনটাও তার কাছে ঘৃণার। বাবু শ্রেণীর অত্যাচার তাকে এতটাই অতিষ্ঠ করে তুলছিল। তবে হ্যাঁ, এ ছেলেটা মোটে মজুরি করে, গা থেকে এসেছে বোধহয় নেহাত পেটের খিদের তাড়নায়। ভিখারি আর মোটে মজুর ছাড়া সবাইকে বাবু বলা অভ্যাস হয়ে গেছে। তৎকালীন সময়ে এমন একটা পরিস্থিতি ছিল যে যারা সমাজে কলকাঠি নাড়ত তাদেরকে বাবু বলে ডাকা, সম্মান করে স্যার ডাকা প্রচলিত ছিল। না ডাকলে তাদেরকে শাস্তি দেওয়া হতো। এই জন্য গণেশের অভ্যাস হয়ে গেছে, সে ভিখারি এবং মোটে মজুর ছাড়া সবাইকেই বাবু ডাকে। গণেশ আবার বলছে, এরা বসে দাঁড়িয়ে থাকবে বাবু, এগোবে না? এবার ক্ষীণ শোনায় গণেশের গলা, শ্লেষ্মায় আটকানো কাশির রোগীর গলার মতো, রক্তে আটকানো যক্ষা রোগীর গলারও মতো। এগোবে না তো কি? ওসমান মৃদু হেসে বলে নিঃসংশয়ে। পিছু হটে ছত্রখান হয়ে পালিয়ে যায়নি সবাই। লাইন ক্লিয়ার না পাওয়া ইঞ্জিনের মতো শুধু নিয়ম আর ভদ্রতার খাতিরে থেমে ফুঁসছে। এগিয়ে যাবার অধীরতায় তখন এগোবে না তো কি? এগোবার কল টিপলেই এগোবে। তবে কিনা গণেশ জোরে বলবার চেষ্টা করে জড়িয়ে জড়িয়ে।
দোকানের বিজ্ঞাপন আটা দেয়ালের গায়ে পিঠ ঘষড়ে সে নেমে যায় খানিকটা হাঁটু বেঁকে। পিঠ কুঁজু হয়ে মাথাটা ঝুলে পড়ে। যে বাড়ির কোণে ছোট একখানি ঘর, তার পেছনে হেলান দেবার দোকান, সেই বাড়িরই উঁচু ভিতের বাঁকানো একটু খাঁজে না আটকালে সে হয়তো তখনই ফুটপাতে আশ্রয় নিত। আরও যে মিনিট খানেক পড়ে না গিয়ে আধ খাড়া রইল তা আর ঘটত না। অর্থাৎ বাড়ির একটা দেয়ালের সাথে সে আটকে দাঁড়িয়েছিল, নয়তো গুলি লাগার পরই সে পড়ে যেত। মিনিট খানেক দাঁড়িয়ে থাকতে পারতো না। কি বলছো? ওসমান ঝুঁকে গণেশের মুখের যত কাছে সম্ভব মুখ নিয়ে যায়। শুনতে পায় শুধু গলার ঘর ঘর ধ্বনি। সামনের লোকেরা ঘুরে দাঁড়িয়েছে। জমাট বাঁধা জনতাকে ও চাপ দিয়ে ঠেলে সরিয়ে দিয়েছে, হাতখানেক জায়গা দিয়েছে গণেশকে হুমড়ি খেয়ে পড়ে যাবার। রক্তমাখা জামাটা দুহাতে একেবারেই ছিঁড়ে ফেলে ওসমান। বুকে কোথাও ক্ষতের চিহ্ন নেই, একটাও ফুটো নেই। এক ফোঁটা রক্ত বেরোয়নি বুক থেকে ছেলেটার। জামাটা তবে ভিজল কী করে রক্তে? না, বা গলাটাতেও রক্তের চাপড়া পড়েছে বটে ছেলেটার। ঝাঁকড়া চুলের ভেতর থেকে রক্তস্রাব হচ্ছে। একরাশি ঘন রুক্ষ চুলের আড়ালে আঘাতটা লুকিয়ে আছে। একে বাঁচানো উচিত, ওসমান ভাবে। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলে হয়তো বাঁচতে পারে। হয়তো ওসমান কি করে জানবে কীরকম আঘাত ওর লেগেছে? হাসপাতালে নিয়ে গেলেও বাঁচবে কিনা শেষ পর্যন্ত ঠিক জানে না বটে ওসমান, কিন্তু এটা সে ভালো করেই জানে হাসপাতালে পৌঁছতে দেরি হলে নিশ্চয়ই বাঁচবে না। বাঁচাবার চেষ্টা করতে হবে ওকে, তাকেই করতে হবে। খুন যখন বেরিয়ে আসছে গল গল করে, তাকেই ছোকরা বারবার জিজ্ঞেস করেছে, এরা এগোবে না বাবু? শহীদ হবার আগে এই একটা জবাব শুধু চেয়েছে ছেলেটা তার কাছে। ওকে বাঁচাবার চেষ্টা না করলে চলে? অ্যাম্বুলেন্স? মোড়ের মাথায় অ্যাম্বুলেন্স আছে। কজনে ধরাধরি করে তাড়াতাড়ি ওকে নিয়েও যাওয়া যায় ওখানে। জমাট বাঁধা ভিড় ফাঁক হয়ে গিয়ে তাদের পথ দেবে ওসমান জানে। কিন্তু ওই অ্যাম্বুলেন্সের ব্যাপারও সে জানে। বিশেষত এ ছোকরা কুলির ছেলে। অ্যাম্বুলেন্সের চাকা ঘুরতে আরম্ভ করতে করতে এ খতম হয়ে যাবে। নাও অ্যাম্বুলেন্সের ভরসা নেই ওসমানের। এই যে অ্যাম্বুলেন্সের ব্যাপারটি এখানে প্রকাশ পেয়েছে, তৎকালীন যারা নিম্নবিত্ত ছিল, খেটে খাওয়া মানুষ ছিল, তারা চিকিৎসার ক্ষেত্রেও কোনো ভালো সুযোগ সুবিধা পেত না। তাই অ্যাম্বুলেন্স তাদের কাছে স্বপ্নের মতো ছিল। অ্যাম্বুলেন্সের ভরসা তাদের করা যেত না। রাস্তার ধারে দাঁড় করানো পুরনো খোলা লরিটা আটকা পড়ে গিয়েছিল শোভাযাত্রায়। ওসমান উঠে দাঁড়িয়ে হাঁকে, লরি কার? জিয়নলাল বলে, আমার আছে। ইসকো জানের দায়িক তুমি, খোদা কসম, জোর ছেলে চল হাসপাতাল। এক মুহূর্তেই ইতস্তত করে জিয়নলাল বলে, লে আও। ইঞ্জিনে স্টার্ট দিয়ে স্টিয়ারিং ধরে বসে ততক্ষণে কয়েকজনের সাহায্যে ওসমান লরিতে উঠে গণেশকে কোলে নিয়ে বসেছে। মানুষের মধ্যে আটকা পড়েছিল লরিটা। দেখতে দেখতে এবার পথ সৃষ্টি হয়ে যায় তার জন্য। হুশ করে লরি ঢুকে যায় পাশের গলিতে। সভায় যাবার ইচ্ছা আমার ছিল না। শোভাযাত্রায় যখন যোগ দিতে আমি চাইনি। এটা তবে কীরকম ব্যাপার হলো? হেমন্ত ভাবে। এখানে আরেকটি চরিত্রের আবির্ভাব ঘটেছে, হেমন্ত। নিজের ব্যবহার বড় আশ্চর্য মনে হয় হেমন্তের নিজেরই কাছে, বিশেষত নিজের মনের চালচলন। সবাই গিয়ে দাঁড়াবার খানিক পরেই মন যেন বিনা দ্বিধায় বিনা তর্কে কোনো বিচার বিবেচনা হিসাব নিকাশ না করেই বাতিল করে দিল এতদিনকার কঠোরভাবে মেনে চলা রীতিনীতি। এতদিন ধরে যা সে যেভাবে ভেবেছে, আজ যেন ওভাবে ওসব ভাববার দরকারটাই শেষ হয়ে গেছে একেবারে। একান্ত পালনীয় বলে যা সে কঠোর নিষ্ঠার সঙ্গে পালন করে এসেছে এতদিন, আজ তার বিরুদ্ধ আচরণে প্রবৃত্ত হয়েছে বলে বিচলিত হবার কিছু নেই, ক্ষোভের কারণ নেই। এত সহজে কী করে মত বদলায় মানুষের? তার এমন আচমকা কী করে নতুন মত মেনে চলা এমন স্বাভাবিক মনে হয় মানুষের তার? অথবা আজকের এ ব্যাপারে মতামতের প্রশ্ন নেই। প্রতিদিনকার সাধারণ জীবনে যে মতামত নিয়মকানুন খাড়া করে চলা যায়, এই বিশেষ অবস্থায় সেসব বর্জন করে চলাই কর্তব্য হয়ে দাঁড়ায়। ধাঁধা লেগে যায় হেমন্তের এসব চিন্তায়।
না, রাজনীতি বাজে নয়, তুচ্ছ নয় হেমন্তের কাছে। অত অন্ধকার নয় তার মন। বিশেষত এদেশের রাজনীতি স্বাধীনতার সংগ্রাম, বংশানুক্রমিক সুদীর্ঘ সংগ্রাম। কিন্তু সব কিছুরই যেমন সময় আছে, বয়স আছে, মানুষের জীবনে রাজনীতি নিয়ে মাথা ঘামাবারও সময় আছে, বয়স আছে। অতি ভালো কাজও অসময়ে করতে চাইলে অকাজ হয়ে দাঁড়ায়, ফল হয় খারাপ। নিজের যা কর্তব্য সেটুকু ভালোভাবে পালন করতে পারাই সার্থকতার রীতিনীতি নিয়ম। সবার একপাশে জায়গা নিয়ে দাঁড়াবার সময়ও বিশ্বাস তার দৃঢ় ছিল, রাজনৈতিক সভায় যোগ দেওয়া কোনো ছাত্রের উচিত নয়। ছাত্র জীবনে রাজনীতির স্থান নেই। লেখাপড়া শিখে মানুষ হবার সময় হাতে কলমে রাজনীতি চর্চা করা, তাসপিঠে আড্ডা দিয়ে হইচই করে সময় আর এনার্জি নষ্ট করার মতোই অন্যায়। ছাত্রের কাছে রাজনীতি শুধু অধ্যয়নের বিষয়। কোলাহলমত্ততা, দলাদলি, সংঘাত থেকে দূরে থেকে শান্ত সমাহিত চিত্তে তাপসের সংযত শোভন জীবনযাপন করবে ছাত্র। সভায় তবে সে কেন থাকে, কি করে থাকে? শোভাযাত্রায় যোগ দেয়, ফুটপাতে বসে পড়ে যতক্ষণ দরকার বসে থাকার সংকল্প নিয়ে। মত তার বদলায়নি, বিশ্বাস শিথিল হয়ে যায়নি। জোরের সঙ্গে স্পষ্টভাবে শুধু মনে হয়েছে আজ এই বিশেষ অবস্থায় তার মত বা বিশ্বাসের কোনো প্রশ্ন আসে না। ও সব বিষয় বিবেচনা করার সময় এটা নয়। অন্য সময় যত খুশি নিষ্ঠার সঙ্গে ও সবের মর্যাদা রেখে চললেই হবে, এখন নয়। এখন যা করা উচিত তার মতো হাজার হাজার সাধারণ মানুষ মিলে যা করছে তাকেও তাই করতে হবে, তাতে সংশয়ের কিছু নেই, তর্ক নেই। অর্থাৎ হেমন্ত চরিত্রটি এমন ছিল শান্তশিষ্ট স্বভাবের। সে ভেবেছিল ছাত্র রাজনীতি উচিত নয়, ছাত্র রাজনীতির মাধ্যমে ছাত্ররা উচ্ছৃঙ্খল হয়ে যায়, তারা নষ্ট হয়ে যায়। এজন্য তার মনে হয়েছিল ছাত্র অবস্থায় শুধু পড়াশোনাটাই ঠিকঠাক করা উচিত। কিন্তু এই গণজাগরণে তার সেই রীতিনীতি ভঙ্গ হয়ে গেছে এবং তারও মনে হয়েছে এইসব মানুষের পাশে গিয়ে তারও দাঁড়ানো উচিত। একটু কৌতূহলের বশে হেমন্ত সবাই দাঁড়িয়েছিল। এত সীমাহীন দলাদলি, এমন কুৎসিত আত্মকলহ, যাদের মধ্যে তারা কি করে একসাথে মিশে সভা করে একটু দেখবে। ছেলেদের বড় একটা অংশ গোল্লায় গেছে। শুধু হইচই, গুন্ডামি, সিগারেট টানা, মেয়েদের পেছনে লাগা, শেষে পরীক্ষার হলে চুরি চামারি, গার্ডের সঙ্গে মারামারি, গার্ডকে খুন করা। এ অধঃপতনের কারণ সে জানে। রাজনৈতিক মত্ততা এই নৈতিক অধঃপতনের জন্য দায়ী। তার মতকে সমর্থন করে ছেলেদের মধ্যে এই মারাত্মক দুর্নীতির প্রসার। নিজের কাজকে অবহেলা করে অকাজ নিয়ে মেতে থাকলে এরকম শৈথিল্য আসতে বাধ্য। ছাত্রই হোক আর যাই হোক, তাদের মধ্যে নিয়ম আনুবর্তিতাকে চুলোয় পাঠিয়ে লেখাপড়া তাকে তুলে হইচই হাঙ্গামা নিয়ে মেতে থাকার জন্য রাজনীতি চর্চার চেয়ে ভালো ছুতো আর কি হতে পারে? উচ্ছৃঙ্খলায় কী মিল হয়? কি মানে সে মিলের? শীতের তাজা রোদে উজ্জ্বল দিন, কি তাজা দেখাচ্ছে এদের মুখগুলি, কত উজ্জ্বল সকলের দৃষ্টি। দুঃখবোধ করেছিল হেমন্ত। অপচয়ে ক্ষয়ের চাপ পড়ে না, ভ্রান্ত আদর্শ কাবু করে না। এমন যে অফুরন্ত তরুণ প্রাণশক্তি আর বিশ্বাস, তার কি শোচনীয় অপব্যবহার। একবার ভেবেছিল হেমন্ত চলে যায়, কি হবে এদের গরম গরম চিৎকার শুনে। আর যদি মতভেদ ঘটে, বাদানুবাদ হয়, হাতাহাতি মারামারি আরম্ভ হয়ে যায়, আরও তখন বেশি খারাপ হয়ে যাবে মনটা নিজের চোখে সব দেখে। তার চেয়ে কাল খবরের কাগজে পড়লেই হবে কি হলো না হলো সবাই। কিন্তু চলে যেতে সে পারেনি। প্রদীপ্ত মুখগুলি, নির্ভীক চোখগুলি, আশেপাশের ছাড়া ছাড়া কথা ও আলোচনার টুকরোগুলো, সমস্বরে স্লোগান উচ্চারণের ধ্বনিগুলো আর অনুভূতির এক অদ্ভুত দুরন্তপনা তাকে আটকে রেখেছে। বক্তৃতা যারা দিয়েছে তাদের মধ্যে 3 জন হেমন্তের চেনা। বুকের মধ্যে তোলপাড় করছে উত্তেজনায়। চোখে দেখে কানে শুনেও অবিশ্বাস্য, অসম্ভব মনে হয় এখানে ওদের উপস্থিতি, আন্দোলনে অংশগ্রহণ। বিশেষভাবে শুদ্ধ সত্যের, যার সঙ্গে পাল্লা দিতে হওয়ায় গত পরীক্ষায় সে অনার্সে প্রথম স্থানটি পায়নি বলে আজও তার বুকে ক্ষোভ জমা হয়ে আছে। আনোয়ার ও শিবনাথের পরীক্ষার ফল তো কত ভালো ছেলের বুকে ঈর্ষার আগুন জ্বেলে দিয়েছে।
ওরা রাজনীতিও করে, আবার শান্তশিষ্ট ভদ্র হয়ে থাকে। ছাত্রজীবনের সাংস্কৃতিক সব অনুষ্ঠানে অংশগ্রহণ করে পরীক্ষার রেজাল্ট ভালো করে কি করে? মাকে মনে পড়ে হেমন্তের, সীতাকেও। এই যে মা এবং সীতা দুটি চরিত্রের আবির্ভাব ঘটেছে। উপন্যাসটি আমরা পড়লে অনেকগুলো চরিত্র পাবো। এখানে এভাবে তাকে পুলিশের লাঠি ও গুলির সামনে বুক পেতে দিয়ে বসে থাকতে দেখলে মার মুখের ভাব কীরকম হতো ভাবতে গিয়ে কল্পনায় যেন কিছুতেই স্পষ্ট হয়ে উঠতে চায় না মার মুখখানা। বড় বড় চোখের আতঙ্ক, বিহ্বলতার আড়ালে মুখের বাকি অংশ ঝাপসা হয়ে থাকে। আজ এত দিন পর মার কাছে তার প্রতিজ্ঞা ভঙ্গ হলো একেবারে চরমভাবে। রাজনীতি মাথায় ঢুকলে পড়াশোনায় তার অবহেলা আসবে, সে মানুষ হবে না, হয়তো জেলেও যেতে হবে তাকে 6 মাস 1 বছরের জন্য। এই হলো মার ভয়, দুর্ভাবনার সীমা। মরণের সামনে সে যে মুখোমুখি দাঁড়াবে কোনোদিন আজকের মতো, এ কথা মা বোধহয় স্বপ্নেও ভাবতে পারেনি কোনো কালে। রাজনৈতিক সভায় পর্যন্ত কখনো যাবে না বলে যে ছেলে কথা দিয়েছে আর সে কথা পালন করে এসেছে অক্ষরে অক্ষরে, তার হঠাৎ এমন মতিভ্রম হবে যে সভা থেকে শোভাযাত্রায় যোগ দিয়েও যথেষ্ট হয়েছে মনে না করে হাঙ্গামার মধ্যে খুন হওয়ার জন্য অপেক্ষা করে থাকবে। এ কথা জানলে রক্ত বোধহয় হিম হয়ে যাবে মায়ের। অর্থাৎ এতদিন হেমন্ত নিজেকে সব কিছু থেকে আটকে রেখেছিল, সেটার পেছনে তার মায়ের এই ভূমিকাও কাজ করছিল। তার মা তাকে নিয়ে অনেক বেশি উৎকণ্ঠিত থাকতো, কিন্তু আজকে সে মায়ের কথাও শোনেনি। সবাই চলে এসেছে এবং শুধু চলে আসেনি, সেখানে থেকে গিয়েছে পরবর্তীতে কি ঘটবে সেটা দেখার জন্য। সে সিগারেট খেতে আরম্ভ করবে এই ভয়ে মার বুক কাঁপে। জোর করে তার হাতে একটা সিগারেট গুজে দিয়েছিল পঙ্কজ। বলেছিল, ওগো ভালো ছেলে, একটু ধোয়া দাও বুদ্ধির গোড়ায়, বুদ্ধি সাফ হবে। সীতা তাকে ভালো ছেলে বলে ডাকে। বন্ধুরা ডাকটা লুফে নিয়েছে। সিগারেট হেমন্ত খায় না, পান সুপারির নেশাটুকু পর্যন্ত তার নেই। সিগারেটটা সে পকেটে রেখে দিয়েছিল। ভাত খেয়ে জামা পরে বেরোবার সময় পকেটের সিগারেটটা হাতে লাগায় কেন, কি খেয়াল জেগেছিল তার সে নিজেই জানে না। দেশলাই খুঁজে এনে সিগারেটটা ধরিয়েছিল কাঠের চেয়ারে আরাম করে বসে। পঙ্কজের অনুকরণে টান দিয়েই কাশতে কাশতে সিগারেটটা সে ছুঁড়ে দিয়েছিল ঘরের কোণায়। সেখানে সেটা পুড়ছিল। মাথা ঘুরে ওঠা একটু সামলে নেবার জন্য চেয়ারেই বসেছিল হেমন্ত। এখান থেকে বোঝা যাচ্ছে হেমন্ত আসলে কতটা ভালো ছেলে যে সিগারেট খেতে পারে না, সিগারেট খেতে গিয়ে যার কাশি হয়ে যায়। ঘরে ঢুকে সিগারেটের গন্ধ নাকে যেতেই মা বিবর্ণ হয়ে গিয়েছিলেন। শূন্য ঘর দেখেও তিনি যে ব্যাকুল দৃষ্টিতে এদিক ওদিক খুঁজছিলেন হেমন্ত টের পেয়েছিল। অন্য যে কোনো একজন লোক থাকলে মা সঙ্গে সঙ্গে স্বস্তি পেতেন, নিশ্চিন্ত হতেন। বেরোসনি। কত চেষ্টায় মা গলা কাঁপতে দেননি, সহজভাবে কথা বলছেন, বুঝতে পেরেছিল হেমন্ত। এই বেরোবো এবার, জল দাও তো একটু। হেমন্ত জল খেয়ে গ্লাস নামিয়ে রাখার পরও মা সোজাসুজি সিগারেটের কথা তুলতে পারেননি। জিজ্ঞাসা করার অদম্য ইচ্ছা জোর করে চেপে রেখেছিলেন। হেমন্ত কি জবাব দেবে এই ভয়ে। যদি সে বলে বসে হ্যাঁ সিগারেট সে ধরেছে, যদি সে রাগ করে সামান্য সিগারেট খাওয়া নিয়ে তার খ্যাচখাচানিতে, তার বয়সের কোন ছেলেটা না সিগারেট খায়? মার ভীরু করুণ দৃষ্টি শুধু বারবার গিয়ে পড়ছিল ঘরের কোণায় জ্বলন্ত সিগারেটটার দিকে। হেমন্তের মুখে বুলিয়ে নিয়েই চোখ নত করছিলেন। তারপর হঠাৎ সেই চোখ ভরে গিয়েছিল জলে। হেমন্ত তখন ব্যস্ত হয়ে বলেছিল, কাঁদতে আরম্ভ করে দিলে মা? সিগারেট আমি খাই না, তোমার ভাবনা নেই। পঙ্কজ একটা সিগারেট দিয়েছিল, হঠাৎ কি শখ হলো ধরিয়েছিলাম, খেতে পারিনি তাই ফেলে দিয়েছি। ও বলে মা নিশ্চিন্ত হয়ে মুখে হাসি ফুটিয়েছিলেন। বলেছিলেন, কেন কেঁদেছি শুনবি হে মা? তুই সিগারেট খাস ভেবে নয়, আমায় লুকিয়ে খাস ভেবে, খাওয়া অন্যায় জেনে খাস ভেবে। আমি মনে করলাম আমায় আসতে দেখে তুই তাড়াতাড়ি সিগারেটটা ফেলে দিয়েছিস, নইলে সিগারেট খাওয়া দোষের নয়, বুঝে তুই যদি খাস হে মা, খেতে ইচ্ছে হলে। আঁচল দিয়ে চোখের জলের সঙ্গে মুখের হাসিটুকু যেন মা মুছে নিয়েছিলেন। এখন আর ভাবনার কিছু নেই তো?
এমনি করেই কিন্তু হ্যাবিট জন্মায় হেমা, ইচ্ছে না থাকলেও। মায়ের কথা ভেবে মায়াবোধ করে হেমন্ত, কিন্তু কেমন এক বৈরাগ্য মিশে সে মায়াবোধের ব্যাকুলতা আর উদ্বেগকে নিরস্ত করেছে এখন। মাকে মনে হচ্ছে দূরে, বহু দূরে। এখান থেকে ট্রামে বাড়ি যেতে সময় লাগে মোটে মিনিট 15। সেখানে মা হয়তো আকুল হয়ে আছেন তার জন্য, কিন্তু বিরাট এক বাস্তব সত্য যেন দুস্তর ব্যবধান রচনা করে দিয়েছে রাজপথের এই শক্ত ফুটপাত আর মায়ের অগাধ স্নেহ, অসীম শুভকামনা, অনন্ত দুর্ভাবনা ভরা সেই নীড়ের মাঝখানে শান্তি আর যুদ্ধের সময়কার জগতের অতি ঘনিষ্ঠ অথচ অসীম দূরত্ব ও পার্থক্যের ব্যবধান। এখন কি যেতে পারে না সে বাড়ি ফিরে? একেবারে প্রথম দিনের পক্ষে এই কি যথেষ্ট হয়নি? আজ আর নাইবা এগোলো, নিজের মনেই মাথা নাড়ে হেমন্ত। একা উঠে চলে যাওয়া যায় না একার প্রয়োজনে, না এলে ভিন্ন কথা ছিল, এখন আর ফিরে যাওয়া চলে না। এখানে হেমন্ত নিজের ব্যক্তির স্বার্থের চেয়ে সবার স্বার্থটাকে বড় করে দেখিয়েছে এবং এজন্য সে এই সবাই রয়ে গেছে। তার না হয় মার জন্য অবিলম্বে বাড়ি ফেরা একান্ত দরকার। একা হলেও হারও না হয় সে মেনে নিত, সেজন্য নিজের কাছে অপমানে নিজের কালো হয়ে গিয়ে। কিন্তু সকলকে হার মানাবার অধিকার তো তার নেই। সে উঠে গেলে আর একজন দুজনও যদি তার অনুসরণ করে। সীতাকেও মনে পড়ে হেমন্তের। সীতা হলো হেমন্তের প্রেমিকা। মার মতোই তাকেও মনে হয় বহুদূর, কুয়াশাচ্ছন্ন। মার মতো বড় বড় চোখ নেই সীতার, তাই বোধ হয় চোখ দুটো পর্যন্ত তার কল্পনার সীমান্তে সরে গেছে ধারণা হয়। সীতার মৃদু ও তীক্ষ্ণ ব্যঙ্গ, আচমকা ঘনিয়ে আসা গাম্ভীর্য, তিক্ত বিষাদ আর কটু অনুকম্পা ভরা কথা, এবং কদাচিৎ হেমন্ত যে কোনো শ্রেণীর জীব ঠিক যেন বুঝে উঠতে পারছে না এমনি বিব্রত জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে থাকা, এসব যেন প্রায় ভুলে যাওয়া অতীতের স্মৃতিতে পরিণত হয়ে গেছে। এসবের জন্য যে প্রতিক্রিয়া জাগত নিজের মধ্যে, তাই যেন হেমন্তের অবলম্বন। অথচ আজকেই দেখা হয়েছিল সীতার সঙ্গে। এসো ভালো ছেলে বলে অভ্যর্থনা জানিয়েছিল সীতা। বলেছিল, ক্লাস হলো না বলে কষ্ট হচ্ছে, মন খারাপ? কি করব বলো, সবাই তো বিদ্যালাভ করেই খুশি থাকতে পারে না, অন্যায় টন্যায়ের বিরুদ্ধেও প্রতিবাদ জানাতে চায়। আজ যেন রীতিমতো ঝাঁজ ছিল সীতার কথায়, শুধু ব্যঙ্গাত্মক খোঁচা নয়। হেমন্তের মনে হয়েছিল সে যেন শেষ পর্যন্ত সন্দিহান হয়ে উঠেছে তার মনুষ্যত্ব সম্বন্ধে। তার সঙ্গে মতে না মিলুক, তার নিরুত্তাপ রক্ষণশীল মতিগতিকে অবজ্ঞা করুক, তার একাগ্র নিষ্ঠা, নিরুপদ্রব সহনশীলতা, দুঃখী মায়ের জন্য তার ভালোবাসা, এসবের জন্য খানিকটা শ্রদ্ধা তাকে সীতা বরাবর দিয়ে এসেছে। আজ যেন সে শ্রদ্ধাও সে রাখতে পারছে না মনে হয়েছিল হেমন্তের। তাকে যেন সহ্য করতে পারছে না সীতা। অন্যায়ের প্রতিবাদ করা উচিত বৈকি, তবে বিদ্যালাভে অবহেলা করাও অন্যায়, অন্যায় সহ্য করাও অন্যায়। তবে তখন হেমন্ত বুঝেছিল সীতার জ্বালার মর্ম। কিছু না বলেও সীতা তাকে প্রশ্ন করেছে, আজও তুমি নিষ্ক্রিয় হয়ে থাকবে তোমার আদর্শবাদী সুবিধাবাদের আত্মকেন্দ্রিক স্বার্থপরতার অজুহাতে? আজও তুমি এটুকু স্বীকার করবে না যে শিক্ষার্থীকে আজ অন্তত ভাষায় ঘোষণা করতে হবে এ অন্যায়ের দেশব্যাপী প্রতিবাদকে সে সমর্থন করে, সেটা রাজনীতি চর্চা হোক বা না হোক। সীতার সাথে হেমন্তের এই কথোপকথন ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখানো হয়েছে। হেমন্ত ছিল অনেকটাই কূপমণ্ডুক, শুধু লেখাপড়া নিয়ে থাকতো। সীতা তাকে বারবার অনুপ্রাণিত করার চেষ্টা করত দেশের সংগ্রামে যুক্ত হওয়ার জন্য। জবাব দিতেই হবে সীতার এই অনুচ্চারিত প্রশ্নের। গভীর বিষাদ অনুভব করেছিল হেমন্ত। সীতা কি বুঝবে তার কথা? আমার কি মুশকিল জানো সীতা, হেমন্ত ভূমিকা করেছিল। আমি সিরিয়াসলি কথা বললেও তুমি সিরিয়াসলি নিতে পারো না। কথা তোমার শুধু কথা, তাছাড়া কি করার আছে? প্রতিবাদ যে জানানো হবে তাও তো কথাতেই। তখন কি হেমন্ত জানতো মর্মে মর্মে উপলব্ধি করা কথা কত সহজে, কি অনিবার্যভাবে কাজে রূপান্তরিত হতে পারে, কণ্ঠের প্রতিবাদ পরিণত হতে পারে জীবনপণ ক্রিয়ায়?
আজকে সবাই এসে হেমন্ত এসব কথাগুলো মনে করছে। যখন হেমন্ত প্রতিবাদী ছিল না তখনও সে জানতো না যে সে এভাবে কোনো গণজাগরণে অংশগ্রহণ করবে। সীতা চুপ করে থাকায় আবার সে বলেছিল, কথাকে অত তুচ্ছ করো না সীতা, মানুষ বোবা হলে পৃথিবীটা অন্য রকম হতো। ওসব বড় দার্শনিক কথায় যাব না। আমার কথাটা মন দিয়ে শুনবে কি শান্ত হয়ে? তুমি তো জানো আমি যা বলি তাই করি, কথার প্যাঁচও কষি না, ফাঁকিবাজি কথাও বলি না। শুনি তোমার কথা, তুমি কি বুঝবে আমার কথা? পারবে বুঝিয়ে দিতে? অতি বিশ্রী অতি নীরস নীরবতা এসেছিল কিছুক্ষণের। সাহস সঞ্চয় করে হেমন্ত বলেছিল, তারপর অন্যায়ের প্রতিবাদ করতে হবে নিশ্চয়ই, কিন্তু তারও তো নিয়ম আছে, যুক্তি আছে। ধরো তুমি আমার সঙ্গে আছো, কেউ তোমায় অপমান করলো, তখন সোজাসুজি ঘুষি মেরেই আমি সে অন্যায়ের প্রতিবাদ জানাবো। সে এক পুরনো ঘটনা। আজকের বক্তব্য বুঝিয়ে দেবার জন্য তার সেই বীরত্বের ইঙ্গিত সে কেন করেছিল হেমন্ত জানে না। অর্থাৎ সীতাকে সে একদিন উত্ত্যক্ত করার জন্য কোনো লম্পটকে ঘুষি মেরেছিল। এই উদাহরণ দিয়ে তার বক্তব্য খুব সহজে ও স্পষ্ট ও পরিষ্কার করে বলা গেল বটে, কিন্তু সেটা অন্যভাবে বলা যেত। আমি ভুলিনি ভালো ছেলে, কৃতজ্ঞ আছি। সেজন্য তুলিনি কথাটা, হেমন্তকে বলতে হয়েছিল চাবুকের জ্বালা হজম করে। আমার কথা শুনলেই বুঝতে পারবে, ও ক্ষেত্রে অন্যায়ের প্রতিবাদ করা কর্তব্য ছিল, করেছিলাম। পরাধীন দেশে হাজার হাজার অন্যায় চলে, তার প্রতিবাদ করতে গেলে আমি দাঁড়াই কোথায়? দেশে 40 কোটি লোক, তার মধ্যে আমরা কজন লেখাপড়া শিখছি তুমি জানো। এক্ষেত্রে আমাদের ভালো করে লেখাপড়া শেখাটাই কার্যকরী। প্রতিবাদ লড়াই করা শিক্ষিত লোকের কত দরকার দেশে। আমরা সামান্য যে কজন সুযোগ পেয়েছি তারা নাই বা গেলাম হইচইয়ের মধ্যে। সীতার চাউনিতে বোধহয় ঘৃণাই স্পষ্ট হয়ে উঠেছিল। সীতা বলল, সব কিছু থেকে ওভাবে গা বাঁচিয়ে কারা লেখাপড়া শেখে জানো ভালো ছেলে? দেশের প্রয়োজন, দেশের কথা যারা ভাবে তারা নয়। পাশ করে পেশা নিয়ে নিজে আরামে থাকার কথা যারা ভাবে তারা। স্বদেশি মার্কা মালিকের পাপের ছুতো যেমন এই যুক্তি যে ইন্ডাস্ট্রিতেই দেশের উন্নতি, তোমাদের যুক্তিটাও তাই। ছাত্র আন্দোলন যারা করে তোমার চেয়ে তারা ভালো করে লেখাপড়ার দরকার বোঝে, তারাই জোর করে বলে ছাত্রদের ডিসিপ্লিন বজায় রাখা প্রথম কর্তব্য ছাত্রের। শিক্ষার যতটুকু সুযোগ আছে প্রাণপণে তা গ্রহণ করতে হবে প্রত্যেক ছাত্রকে। পরীক্ষায় পাশ করাটা মোটেই অবহেলার বিষয় নয়। তাই বলে জাতীয় আন্দোলনের সঙ্গে তাদের কোনো যোগ থাকবে না, তারা প্রকাশ করবে না রাজনৈতিক মতামত, সঙ্গবদ্ধ হবে না তাদের দাবি, তাদের ক্ষোভ, তাদের দেশপ্রেমের প্রকাশকে জোরালো করে তুলতে। সীতা ছিল ছাত্র জীবনের পাশাপাশি রাজনীতি এবং দেশের কাজের সাথে যুক্ত থাকা। হেমন্ত বলল, তার ফল তো দেখতেই পাচ্ছি ছাত্র জীবনে। এবার সীতা বলল, তার ফল? ছাত্রদের মধ্যে দলাদলি বেড়েছে, দুর্মতি বেড়েছে, সেটা কিসের ফল হেমন্ত? দেশকে ভালোবাসার, স্বাধীনতা দাবি করার, ছাত্রদের এক করার আন্দোলন চালানো, এসবের ফল? তলিয়ে যা বোঝবার চেষ্টা পর্যন্ত করো না, কেন তা নিয়ে তর্ক করো? খারাপটাই দেখছো অথচ তার কারণ কি বুঝতে চাও না। মন গড়া কারণ, মন গড়া দায়ী খাড়া করে তৃপ্তি পাও। আমার কথাই ঠিক, ভালো লক্ষণগুলি তো চোখেই পড়ে না। সে আমার দোষ নয় সীতা, খারাপ লক্ষণগুলি চোখে পড়ে, ভালোগুলি পড়ে না। তার সোজা মানে এই যে ভালো লক্ষণ বিশেষ নেই চোখে পড়ার মতো। তুমি আজ এসো হেমন্ত। রাগে এলোমেলো হয়ে গিয়েছিল হেমন্তের চিন্তা, জ্বালা ধরে গিয়েছিল বুকে, কিন্তু সে অল্পক্ষণের জন্য। সীতা তাকে শুধু সহ্যই করে এসেছে চিরকাল, আজ তার সেই ধৈর্যের বাঁধ ভেঙে গেল, এটা বিশ্বাস করা কঠিন হেমন্তের পক্ষে। সীতা চায়ও না চোখ কান বুজে সে তার মতে সায় দিক, তার কথা মেনে নিক। মতের বিরোধ তাদের আজকের নয়, অনেকবার
তাদের কথা কাটাকাটিতে যে উত্তাপ সৃষ্টি হয়েছে তার তুলনায় আজকের তর্ক তাদের খুব ঠান্ডাই হয়েছে বলতে হবে। কেন তবে সে অসহ্য হয়ে উঠল আজ সীতার কাছে? এমন কোনো সিদ্ধান্তে কি সীতা পৌঁছেছে তার সম্বন্ধে যার পর তার সঙ্গে ধৈর্য ধরে কথা বলা আর সম্ভব হয় না? বুদ্ধি দিয়ে কথাটা বোঝবার চেষ্টা করেছিল হেমন্ত, কিছুই বুঝে উঠতে পারেনি। তখন হাল ছেড়ে দিয়ে ভেবেছিল অত জটিলতার মধ্যে যাবার তার দরকার কি। মনটা হয়তো ভালো ছিল না সীতার কোনো কারণে, মেজাজটা হয়তো বিগড়েই ছিল আগে থেকে। মন কি ঠিক থাকে মানুষের সব সময়? সীতার তীব্র বিরাগের রহস্য জেনে একটু স্বচ্ছ হয়েছে এখন। দুটো একটা ইঙ্গিত জুটেছে রহস্যটা আয়ত্ত করার। কতগুলো বিষয়ে বড় বেশি সে গোড়া হয়ে পড়েছিল সন্দেহ নেই। পৃথিবীটা সত্যই অনেক বদলে গেছে। কল্পনা অতীত ঘটনা সত্য সত্যই আজ ঘটছে তারই চোখের সামনে। দেশের মানুষের মধ্যে অনেক পরিবর্তন এসেছে অবস্থার পরিবর্তনের সঙ্গে। ছেলেদের মধ্যেও নতুন ভাব, নতুন চিন্তা, নতুন আদর্শ, নতুন উদ্দীপনা এসেছে। নতুন চেতনার লক্ষণ মোটেই আর অস্পষ্ট নয়। তারই শুধু এসব চোখে পড়েনি, নিজের পুরনো ধারণা, পুরনো বিশ্বাসের স্তরই সে ধরে রেখেছিল। দেশকে চোখ কান বুজে ভেবেছিল তার মন এগোয়নি বলে দেশটাও পিছনে পড়ে আছে তারই খাতিরে। অর্থাৎ হেমন্ত আজকে বুঝতে পেরেছে তার মধ্যে অনেক গোঁড়ামি ছিল, এই জন্য সেই দেশের পরিবর্তনের সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে পারেনি এবং তার মতো কিছু মানুষের জন্যই দেশটাও পিছনে ছিল। এই গোঁড়ামি সহ্য হয়নি সীতার। মতের অমিলকে সীতা গ্রহণ করতে পারে সহজ উদারতায়, অন্ধ গোঁড়ামি তার ধৈর্যে আঘাত করে। ঘোড়ার পায়ে পিষে ফেলবার চেষ্টার পর ঘোড়সওয়ারেরা তখন ফিরে গেছে। পাশের ছেলেটি বলেছিল, কি সুন্দর ঘোড়াগুলি তালে তালে পা ফেলছে আর মাশেলগুলিতে যেন ঢেউ খেলছে নিচে নেচে। বয়স তার 15-16 বছরের বেশি হবে না। রোগা চেহারা, ফর্সা রং, খুব ঢেঙ্গা আলোয়ানটা এমন করে গায়ে জড়িয়েছে আরাম করার ভঙ্গিতে যেন আসরে বসেছে গান বাজনা শুনে বা সিনেমা থিয়েটার দেখে উপভোগ করতে। কত তোয়াজে থাকে, বলেছিল চশমা পরা যুবকটি গম্ভীরভাবে। তার উৎসুক দৃষ্টি ক্রমাগত সঞ্চালিত হচ্ছিল এদিক হতে ওদিক। মনে মনে সে যেন মাপছে, ওজন করছে, হিসাব কষছে, যাচাই করছে ছোট বড় ঘটনা ও পরিস্থিতির বিশেষ এক মূল্য। এমন ইচ্ছে করেছিল ঘোড়ার গা চাপড়ে দিতে। ঢ্যাঙা ছেলেটি বলেছিল নির্বিকারভাবে, মাথাটা বোধহয় ফাটিয়ে দিত। তাহলে দিত কি? একটা কেমন খটকা লেগেছিল নারায়ণের মনে। অর্থাৎ এখানে আরেকটি নতুন চরিত্রের আবির্ভাব হয়েছে যার নাম নারায়ণ। তাদের কাছ দিয়ে যে ঘোড়াটি ঘুরে গেছে ওর ছেলে মানুষই চোখ দেখছে তার মসৃণ চামড়ার নিচে পরিপুষ্ট মাশেলের নাচ। নারায়ণের চোখ দেখছে পাগড়ি আটা বিশাল গোফলা অতি জবরদস্ত চেহারার ভারতীয় সওয়ারটির ঘোড়া চালাবার কায়দার মধ্যে অনিচ্ছার সংকেত, দ্বিধা, গোপন সতর্কতা। খেলার মাঠে এদের বেপরোয়া ঘোড়া চালানো দেখছে নারায়ণ অনেকবার। আজকের চালানোটাই যেন অন্য রকম। সত্যিই কি দেখেছে, না সবটাই তার কল্পনা? অথবা এরকম ওদের রাজপথের জনতা ছত্রভঙ্গ করা রীতি? যাই হোক, জখম হয়েছে অনেক। ইস, হাঁটুতে ভর দিয়ে মাথা উঁচু করে ঢ্যাঙ্গা ছেলেটি বিস্ফোরিত চোখে চেয়ে আছে। নারায়ণও চেয়ে থাকে। রাস্তায় শুয়ে পড়ে মোচড়া মুচড়ি দিচ্ছে একটি আহত ছেলে। আগুনের হলকা যেন বেরোয় নারায়ণের দু চোখ দিয়ে। অসহ্য জ্বালা যেন কথার রূপ নেয়। ওই টুপিওয়ালাটার কাজ টেনে নামিয়ে ছিঁড়ে খণ্ড খণ্ড করে ফেললে তবে ঠিক হয়। বসে আছে সব হাত গুটিয়ে, সবাই মিলে টেনে নামিয়ে ছিঁড়ে খণ্ড খণ্ড করে ফেললে। গলা বুঝে যায় নারায়ণের। কি যে বলেন! ছেলেটি ধীরে ধীরে মুখ ফিরিয়ে বড় বড় টানা চোখে তাকিয়ে থাকে। আশ্চর্য সুন্দর ওর চোখ দুটি। তোমার ইচ্ছে করে না খোকা? আমার নাম রজত। রজত? রজত তোমার নাম? তোমার ইচ্ছে করে না রজত ওটাকে টেনে নামিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলতে? করে তো, সবারই ইচ্ছে করে, কিন্তু শুধু ইচ্ছে করলেই তো হয় না, যা ইচ্ছে তাই করলে চলে নাকি?
এতটুকু ছেলের মুখে বুড়োর মতো কথা শুনে নারায়ণ একটু থতমত খেয়ে যায়। বুঝতে সে পারে যে যাই বলুক এরকম বুড়োর মতোই জবাব দেবে ছেলেটা। তবু সে বলে, সবাই মিলে তেড়ে গিয়ে ওদের কটাকে পিষে থেতলে দিলে এরকম করতে সাহস পায় ওরা? পায় না। কিছু বোঝেন না আপনি। গভীর দুঃখের সঙ্গে রজত বলে। তার সেই গুরুমশাই আফসোসের সঙ্গে কথা বলা এমন অদ্ভুত থেকে নারায়ণের কানে। আমরা মারামারি করতে গেলেই তো ওদের মজা, তাই তো ওরা চায়। আমরা তো আর আমরা নই, এখন হলাম সারা দেশের লোক। ওরা জানে বাড়াবাড়ি করলে চারদিকে কি কাণ্ড বাঁধবে। দেখছেন না, রাগ চেপে শুধু খুচখুচ করে ঘা মারছে। আমরা যাতে খেপে যাই, ইচ্ছে করলে তো 2 মিনিটে আমাদের তুলো ধুনো করে দিতে পারে। দিচ্ছে না কেন? আমরা যেই মারামারি করতে যাব, ব্যাস আমরা আর দেশের সবাই থাকবো না, শুধু আমরা হয়ে যাব। লোকে বলবে আমরা দাঙ্গা করে মরেছি। ঠোঁট গোল করে একটা অদ্ভুত আওয়াজ করে রজত। আপনাদের মতো রকচটা লোক নিয়ে হয়েছে মুশকিল। কিছু বোঝেন না, তিরিং তিরিং করে শুধু লাফাতে জানেন। মাথার মধ্যে ঝিমঝিম করে নারায়ণের। কিশোর ঠিক নয়, বালকত্ব ছাড়িয়ে সবে বুঝি কৈশোরে পা দিয়েছে। সে যেন আয়ত্ত করে ফেলেছে নবযুগের বেদ বেদান্ত উপনিষদ, সেকালের ঋষি বালকদের মতো পুরাণী যাদের নাম মেলে। এখানে রাজনীতি সম্পর্কে মানিক বন্দ্যোপাধ্যায়ের উচ্চ ধারণা ফুটিয়ে তুলেছেন। অর্থাৎ যারা আমাদেরকে শোষণ করে, অত্যাচার করে, তারা সংখ্যায় কম থাকে কিন্তু তাদের কাছে থাকে উন্নত মানের অস্ত্র। তারা চাইলে আমাদেরকে সেই অস্ত্রের সাহায্যে সহজেই আঘাত করতে পারে, কিন্তু অনেক সময় তারা সেটা করে না, কারণ দেখে আন্দোলনকারীরা অর্থাৎ এই যে দেশের সাধারণ মানুষ, যে বৃহৎ শ্রেণী, তারা কোনো ভুল করে কিনা। তারা যদি ভুল করে তাহলেই তারা সেই গুটি কয়েক মানুষকে ধরে দেশদ্রোহী বলে, সন্ত্রাসী বলে আলাদা করে শাস্তি দিতে পারে এবং সাধারণ মানুষ সেই শাস্তি দেখে ভয় পেয়ে পিছিয়ে যেতে পারে। এইটুকু ছেলে যদি এমন করে বলতে পারে সব কথা, শক্তিপুত্র পরশার যে মায়ের গর্ভে থেকেই বেদধ্বনি করে পিতামহ বশিষ্ঠের আত্মহত্যা নিবারণ করবে, সে আর এমন কি আশ্চর্য কাহিনী। এখানে বিভিন্ন পুরাণের ব্যবহার করেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। পিতামহ বশিষ্ঠের আত্মহত্যা নিবারণ করেছিল পরাশর তার মায়ের গর্ভে থেকেই। তুমি কোন ক্লাসে পড়ো রজত? যে ক্লাসেই পড়ি না। রাগ করলে? নারায়ণ অন্যায় করে বলে, যে ক্লাসেই পড়ো সে কথা বলিনি, আমি অন্য কথা বলছিলাম। কি বলছিলেন? বলছিলাম কি স্কুলে তো এসব শেখায় না। তুমি যে এসব কথা এমন আশ্চর্য রকম বোঝো, এসব তোমায় শেখালো কে? রজত সঙ্গে সঙ্গে জবাব দেয়, আমিই শিখেছি, খানিকটা দিদি শিখিয়েছে। মুখ কাছে এনে অতি বড় গোপন কথা বলার মতো নিচু গলায় রজত বলে, ওইখানে দিদি বসে আছে, তাকাবেন না, আমি এখানে আছি, টের পাইনি। নারায়ণ গম্ভীর হয়ে বলে, উনি কিন্তু টের পেয়েছেন রজত। শুনে রজত ভড়কে যাবে ভেবেছিল নারায়ণ, কিন্তু রজত জিভে ঠোঁটে তার সেই অদ্ভুত আওয়াজটাই শুধু করে একবার। টের পেয়েছে? আপনি কি করে জানলেন? 2-3 বার তোমায় ডাকলেন নাম ধরে, শুনতে পাওনি? কোনো বিষয়ে এক মুহূর্তের জন্য ইতস্তত করা যেন স্বভাব নয় রজতের। ঘাড় উঁচু করে দিদির দিকে মুখ করে সে চেঁচিয়ে ডাকে, দিদি, ডাকছিলেন নাকি আমায়? শান্তি বলে, এদিকে আয়, কথা শুনে যা। কি করে যাব? রজত প্রতিবাদ জানায়, জায়গা বেদখল হয়ে যাবে আমার। আরও গলা চড়িয়ে বলে, যা বলবার বাড়িতে গিয়ে বলো, কেমন? অনেক দিন পরে নারায়ণ কেমন একটা স্বস্তি বোধ করে। নিদারুণ হতাশার জ্বালা যেন তার নেই আর। আশ্চর্য রকম শক্ত আর সমর্থ মনে হয় নিজেকে। তারই দুঃসহ আক্রোশের যে চাপ তাকেই ভেঙে চুরমার করে দেবে, সেটা যেন কার্যকরী শক্তিতে রূপান্তরিত হচ্ছে সে অনুভব করে। পুঞ্জ পুঞ্জ সঞ্চিত যে ঘৃণা, জীবন্ত মর্মান্তিক ঘৃণা, অস্থির চঞ্চল করে রাখে তাকে সব সময় নতুন করে নাড়া লাগলে যেন উন্মাদ করে তোলে। নিজে বয়লারের মতো শক্ত হয়ে সেই প্রচণ্ড ঘৃণার বাষ্পকে যেন আয়ত্ত করেছে এখন, চাকা ঘুরবে এগিয়ে যাবার। তারই মতো এদের সবার বুকে ঘৃণা, এতটুকু ছেলেটার পর্যন্ত।
কিন্তু সে আর পারিজাতের পদদলিতের নিষ্ফল আক্রোশে জ্বলে পুড়ে মরার ঘৃণা নেই, তা এখন জয়লাভের প্রেরণার উৎস। অর্থাৎ এই মানুষগুলোর পিঠ দেয়ালে ঠেকে গেছে, তারা আর মরতে চাচ্ছে না, তারা বেঁচে থাকার জন্য লড়াই করছে। রাস্তায় শুয়ে পড়ে যে ছেলেটি মোচড়া মুচড়ে দিচ্ছিল তাকে সরিয়ে নিয়ে যাবার পরেও সেই স্থানটির দিকে কেমন এক জিজ্ঞাসু চোখে চেয়ে থেকে কি যেন ভাবে রজত। এতক্ষণ পাশে বসে আছে, এমন চিন্তিত তাকে নারায়ণ দেখেনি। দিদি বকবে নাকি বাড়ি গেলে? কেন বকবে কেন? কি তবে ভাবছ এত এক মনে? কি ভাবছি? বেশ একটু বিনয়ী লাজুক ছেলের মতো কথা কয় রজত। ভাবছি কি, ওকে নিয়ে কবিতা লিখতে চাইলে কি করে লেখা যায়? কাকে নিয়ে? ওই যে মোচড়া মুচড়ি দিচ্ছিল যে ছেলেটা। তুমি কবিতা লেখো? লিখি, ছাপতে দিই না, পরে দেব। দিদি বলে লিখে লিখে হাত না পাকলে ছাপাতে দিতে নেই। আচ্ছা, এরকম করে যদি আরম্ভ করা যায়, সাদা সওয়ারের প্রকা ঘোড়া নাচে, বুক পেতে দেয় ছেলেরা আখুরের নিচে। না, এ হলো না। বুক পেতে দেবে কেন? অত সুখে কাজ নেই। কিন্তু রজত ভাবতে থাকে। আয়োজন দেখে রসুল ভাবে এবার লাঠিচার্জ হবে। আর একটি নতুন চরিত্রের আবির্ভাব রসুল। কপালের ডান দিকে পুরনো ক্ষতের চিহ্নটা চিনচিন করে ওঠে তার। ক্ষতের এ দাগ মিলবে না কোনোদিন, স্মৃতিও নয়। স্মৃতি মিলিয়ে যাবে হয়তো চোখ বোঝবার আগেই। ক্ষতের দাগ মিলাবে না যতদিন পর্যন্ত কবরে সে মাটিতে পরিণত হয়ে না যায়। এবার লাঠিচার্জ হবে মালুম হচ্ছে আব্দুল। হবে নাকি? একটা সিগারেট দে তবে, টেনে নেই। ক্ষতটা লাঠির প্রশস্ত কপালের ডান পাশের চুলের ভেতর থেকে ডান চোখের ভুরু পর্যন্ত চিরস্থায়ী ক্ষতের যে দাগটা আছে, মানুষকে বাঁচাতে গিয়ে যে এই পুরস্কার জোটে মানুষের, আজও বিশ্বাস করতে পারে না রসুল। দুর্ভিক্ষের সময় পড়া ছেড়ে দিয়ে সে গায়ে ফিরে গিয়েছিল কয়েকজনকে যদি বাঁচাতে পারে। গায়ের নাম চিরবাগী, জমিদার শ্রী চপলকান্ত বসু। কোমর বেঁধে উঠে পড়ে লেগেছিল গায়ে একটা রিলিফ সেন্টার খুলতে। হঠাৎ একদিন তার কাছে হাজির হয়েছিল জিয়াউদ্দিন শ্রী চপলকান্তের নায়েব নকুর ভট্টাচার্য। শাসন চালায় জিয়াউদ্দিন, শত অত্যাচার চালালেও কেউ যাতে না বলতে পারে যে হিন্দু অত্যাচার করেছে মুসলমানের উপর। এ গায়ে রিলিফ সেন্টার কেন? অন্য কোথাও করো গিয়ে। কর্তা বলেছেন ওসব হাঙ্গামা এখানে চলবে না। খেতে না পেয়ে গাদা গাদা লোক মরছে, তাদের কয়েকজনকে কোনো মতে জীবন্ত রাখার চেষ্টা নাম হাঙ্গামা, আসল কথা ভিন্ন। গায়ে রিলিফ সেন্টার হলো মানুষ বাঁচানো আন্দোলন চললে বাইরের নজর এসে পড়তে পারে চিরবাগের উপর। জমিদারির আয় চলে না, তাই শ্রী চপলকান্ত কারবার করছিল। অন্যায়, অনাচার, নোংরামি, মজুদদারি, চোরা কারবার, এই সমস্তের কি কার কাছে ধরা পড়ে কে জানে। ঘুষ খায় না এমন অফিসার একজনও যে নেই, তাই বা কে বলতে পারে। তবু রসুল থামেনি। চালা তুলেছিল, খাদ্য জুগিয়েছিল, ভলেন্টিয়ার গড়েছিল নিজে পেছনে থেকে। খিচুড়ি বিতরণ আরম্ভ করার আগের দিন বিকালে লালদিঘির ধারের মাঠে সভার আয়োজন করেছিল নিজে পেছনে থেকে। দুর্ভিক্ষ পীড়িতদের বাঁচাবার উদ্দেশ্যে ডাকা সেই সভায় কি করে দাঙ্গা বেঁধেছিল রসুল জানে না। সবার এক কোণে দাঙ্গা বাঁধার সঙ্গে সঙ্গে কোথা থেকে লাল পাগড়ির আবির্ভাব হয়েছিল তাও সে বুঝতে পারেনি। লাঠির গায়ে কপাল ফাঁক হয়ে হাজার ফুলকি দেখে ঘুরে পড়বার ঠিক আগে এক লহমার জন্য লাল পাগড়ির নিচেকার মুখটি সে দেখেছিল। আজও সেই পৈশাচিক আক্রোশে বিকৃত মুখের ছাপ তার মনে আঁকা হয়ে আছে। কেন এ আক্রোশ? কেন এ বীভৎস হিংসা? জগতের কোনো অন্যায়, কোনো অনিয়মের সঙ্গে খাপ খায় না। এ যেন অন্যায়ের, অনিয়মেরও ব্যভিচার। মাথা ফাটাবার হুকুম পেয়েছিল, মাথা ফাটাক। ক্ষমতার দম্ভে প্রচণ্ড উল্লাস জাগুক মাথা ফাটাতে, তার মাথা তুলবার স্পর্ধায় রাগে ফেটে যাক কলিজা, সব সে মেনে নিতে রাজি আছে, মানানসই বলে। কিন্তু সেই যেন যুগ যুগ ধরে অকথ্য অত্যাচারে জর্জরিত করেছে, অসহ্য যন্ত্রণা দিয়ে উন্মাদ করে দিয়েছে। এমন অন্ধ উৎকট প্রতিহিংসার বিকার কেন? রসুল জানে না।
মনের পর্দায় প্রশ্নটা তার স্থায়ীভাবে লেখা হয়ে আছে ক্ষোভের হরফে। প্রথম দিকে কোলাহল প্রচণ্ড হয়ে উঠেছিল সমবেত মানুষগুলির বিক্ষুব্ধ গর্জনে। এখন শান্ত হয়ে কলরবে দাঁড়িয়েছে। ছাত্রদের শৃঙ্খলা ও শান্ত সংযত চলচালনের প্রভাব জনতার মধ্যেও সংক্রমিত হয়েছে। সংযম হারিয়ে ক্ষেপে উঠবার সম্ভাবনা আর নেই। উত্তেজনা ও বিশৃঙ্খলার অভাবটা অদ্ভুত লাগে রসুলের। সে গভীর উল্লাস বোধ করে। ক্রোধে ক্ষোভে উত্তেজনায় ভরে গেছে নিশ্চয় বুকগুলি, কিন্তু মাথাগুলি ঠান্ডা আছে। রসুলের মনে হয় সে যেন কত যুগ যুগান্ত ধরে এমনি গরম হৃদয়ের ঠান্ডা মাথার সমন্বয় প্রার্থনা করে আসছিল তার দেশের মানুষের কাছে। আজ এখানে দেখতে পাচ্ছে তার কামনা পূর্ণ হবার সূচনা। নিখুঁত ছাটের দামে সুন্দর পোশাক পরা সার্জেন্টরা দাঁড়িয়ে আছে দল বেঁধে। ওদের হৃদয়ে কি ভাব ও মনে কি চিন্তা ঢাকা পড়ে আছে বাইরের রাজকীয় নিশ্চিন্ততা ও অগ্রাহ্যের সর্বাঙ্গীন উদ্যত ভঙ্গিতে। ওদেরই জন্য সৃষ্টি করা চাকরির গৌরব গর্বই বেচারীদের সম্বল। তারই মধ্যে ওরা ৭,০০০ মাইল দূরের দ্বীপটির সঙ্গে আত্মীয়তা অনুভব করে জন্মভূমির মাটিতে হাঁটবার সময় চিরবাগি গায়ের নুরুলের রাজাহাঁস দুটির কথা মনে পড়ে যায় রসুলের। পুতুলের মতো দাঁড়িয়ে আছে দেশি পুলিশেরা নির্বাক নিশ্চল। হুকুম জারি হয়নি এখনো চার্জ করবার। পাশের রাস্তার ভিড়ের শেষ প্রান্তে যতদূর সম্ভব ভেদ করে গাড়ি এগিয়ে এনে গাড়ি থেকে নেমে ভিড় ঠেলে পুলিশের এলাকায় এসেছেন ব্যস্ত সমস্ত এক ভদ্রলোক। অত্যন্ত উত্তেজিত, বিব্রত আর অসহায় মনে হয় তাকে। এই শীতে গায়ে তার আদ্যির পাঞ্জাবি, ফিকে মহুয়া রঙের দামি শাল অবশ্য আছে কাঁধে জড়ানো। ওর আবির্ভাবের জন্যই হয়তো স্থগিত রাখা হয়েছে লাঠিচার্জের হুকুম। হাত নেড়ে নেড়ে ভদ্রলোক কী বললেন সার্জেন্টদের দলপতিকে বোঝা গেল না। তারপর অতি কষ্টে তিনি উঠে দাঁড়ালেন একটি পুলিশবাহী লরির উপর। কোনো নেতা নিশ্চয়ই, রসুল চেনে না। উনি কে রে আব্দুল? জানি না, চেনা চেনা লাগছে। লরির উপর দাঁড়িয়ে একটু দম নিয়ে ভদ্রলোক প্রাণপণে চিৎকার করে ঘোষণা করলে, স্বয়ং বসন্ত রায় নির্দেশ পাঠিয়েছেন হাঙ্গামা না করে সবাই ঘরে ফিরে যাক। হাজার কণ্ঠের গর্জনে তার জবাব এলো, কোথায় বসন্ত রায়? উপদেশ চাই না, হাঙ্গামা নেই, চুপ করে বসে আছি, বসে থাকবো যতদিন দরকার, উপদেশ চাই না। অতি কষ্টে লরি থেকে নেমে ভদ্রলোক হাত নেড়ে নেড়ে কিছুক্ষণ কথা কইলেন সার্জেন্টদের দলপতির সঙ্গে। তারপর ব্যস্ত সমস্তভাবে ভিড় ঠেলে এগিয়ে গেলেন তার গাড়ির দিকে পাশের রাস্তায়। আবার শান্ত হয়ে গেল চারদিক। আজকে এ পর্যন্তই। উপন্যাসটি যেহেতু ৭৫ পেজের, সম্পূর্ণ উপন্যাসটি পাঠ করতে ৪-৫টা পর্ব দরকার হবে। আমি চেষ্টা করব উপন্যাসটি পাঠ করার পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধরিয়ে দেওয়ার। ধন্যবাদ।